ইসরায়েলি বাহিনীর সর্বশেষ অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৩৩ জন নিহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও ১৩৪ জন। গত ২৪ ঘন্টার হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এদিকে লেবাননে আজ থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এতে কিছু কিছু এলাকার মানুষজন বাড়ি ফিরতে শুরু করলেও ফিরতে পারছেন না দক্ষিণাঞ্চলের মানুষজন। সেখানে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। লেবাননে চলছে যুদ্ধবিরতি, তারপরও বাড়ি ফিরতে পারছেন না দেশটির সব অঞ্চলের মানুষ। দক্ষিণ লেবাননে কারফিউ জারি করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এ কারণে দক্ষিণ লেবাননের কিছু গ্রামে বাসিন্দারা প্রবেশের চেষ্টা করলে তাদের উপর সতর্কতামূলক গুলি চালায় ইসরায়েলি সেনারা। আইডিএফ জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসের নির্দেশে হিজবুল্লাহর সদস্যদের ফেরার পথ রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। লেবাননের কিছু এলাকায় আইডিএফ সেনারা এখনও অবস্থান করছে এবং ওই এলাকাগুলোতে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। লিতানি নদীর আশপাশে লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। এদিকে লেবাননের যুদ্ধবিরতি শুরু হলেও গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি তাণ্ডব। বুধবারও রাতভর ইসরায়েলি হামলায় গাজা সিটি ও খান ইউনিসে বেশ কয়েকজন প্রাণ হারান। ১ বছরের বেশি সময় হামলায় বিপর্যস্ত গাজাবাসীও চান যুদ্ধবিরতি। লেবানন সবসময়ই ফিলিস্তিনিদের পাশে ছিল। তাদের যুদ্ধবিরতিতে আমরা আশাবাদী। আমাদেরও এই দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে একটি চুক্তি হোক, এই প্রার্থনাই করছি। এবার গাজায়ও যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। আর কত, যথেষ্ট কি হয়নি? ফিলিস্তিনিদের টিকে থাকার মতো কিছুই রাখেনি ইসরায়েল, তারপরও তারা ক্লান্ত হচ্ছে না, থামছে না। এদিকে সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবারের এ সংঘাতে শতাধিক সেনা কর্মকর্তা ও বিদ্রোহী গোষ্ঠীর সদস্য নিহত হয়। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তর পশ্চিম সিরিয়ার একটি বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী HTS অভিযান চালানোর পর এ ঘটনা ঘটে। সৃষ্টি ঘটক, ৭১। ১ বছরেরও বেশি সময় রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হওয়ার পরপরই দক্ষিণ লেবাননে কিছু কিছু মানুষ ফিরতে শুরু করেছেন এবং মিষ্টি কেক খাইয়ে একে অপরকে জানাচ্ছেন অভিনন্দন। তাদের আশা, এই চুক্তির মধ্য দিয়ে শেষ হবে বিভীষিকাময় দিনের। সৃষ্টি ঘটকের আরও একটি প্রতিবেদন। এই উল্লাস বাড়ি ফিরতে পারার নিশ্চয়তার, বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরপরই লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকার মানুষজন আনন্দ উদযাপনে রাস্তায় নেমে আসেন। এ সময় হাজার হাজার রাউন্ড ফাঁকা গুলির শব্দ ভেসে আসছিল, কিন্তু তা যুদ্ধের নয়, উদযাপনের। তাদের হাতে পতাকা, স্লোগানে মুখরিত চারপাশ, লোকেদের হাতে মিষ্টি কেক, একে অপরকে খাইয়ে আনন্দ উদযাপন, চোখে স্বস্তির পানি, যেন সহিংসতা একেবারেই শেষ। আমাদের বাড়ি লেবাননের দক্ষিণাঞ্চলে, সেখানকার অবস্থা খুবই খারাপ। শুনেছি আমরা বাড়ি ছেড়ে আসার পরদিনই সেখানে বোমা পড়েছে। এখন ফিরতে পারলে বাকিটা বুঝবো। ক্ষয়ক্ষতি যাই হয়েছে আর না হোক, সেটাই চাই। বুধবার থেকে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণে ফিরতে শুরু করেছে লেবাননের মানুষ। এ সময় রাস্তায় গাড়ির সারি দাঁড়িয়ে যায়। ইসরায়েলি সামরিক সতর্কতাকে উপেক্ষা করে মোটরসাইকেল এবং গাড়িতে উপকূলীয় শহর টায়ারে ফিরে আসতে শুরু করেছে বেসামরিক মানুষ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লেবানন অনেক কিছু হারিয়েছে, আপনজন, সম্পদ, ক্ষয়ক্ষতিও কম হয়নি। আঘাত সহ্য করতে হয়েছে অবর্ণনীয়, কিন্তু তারপরেও বৈরুতের দক্ষিণ শহরতলিতে দিনটি ছিল উদযাপনের। কথা দিয়ে কথা না রাখা ইসরায়েলের স্বভাবে আছে, তাই তারা যুদ্ধবিরতিতে সম্মতি জানালেও আসলে নিরাপদ বোধ করছি না। যে কোনো সময় আবারও কোনো রকম সতর্কতা ছাড়াই ওরা হামলা করতে পারে, তার জন্য আমরা সতর্ক রয়েছি। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তারা দেশের দক্ষিণে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের বাড়ি ফিরতে বিলম্ব করতে বলা হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।
ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার 2 মাস পর সাবেক প্রধান নেতা হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান আয়োজন করবে হিজবুল্লাহ। হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতি বলেছেন, তারা নাসরুল্লাহর আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। বুধবার থেকে লেবাননের 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই এমন ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে অজ্ঞাত স্থানে কবরস্থ করা হয়। এখন তার সম্মানে আয়োজন করা হবে আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠান। এর আগে গত 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলা চালায়। হামলায় প্রাণ হারান নাসরুল্লাহ। এতে ব্যবহার করা হয় শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গালান্তের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে আপত্তি জানাবে দেশটি। আন্তর্জাতিক অপরাধ আদালতকে একথা জানানো হয়েছে বলে বুধবার নেতানিয়াহুর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি নোটিশ দিয়েছে তেল আবিব। তারা আদালতে আপিল করার ইচ্ছা প্রকাশ করেছে ও গ্রেফতারি পরোয়ানার কার্যকারিতা বিলম্বিত করার দাবি জানাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার আইসিসি গাজা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও হামাসের সশস্ত্র অংশের নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদালতের মুখপাত্র ফাদিয়েল আবদুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, যদি আপিলের জন্য কোনো অনুরোধ জমা দেওয়া হয় তবে বিচারকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার 2023 সালের 7 অক্টোবর হামাসের ভয়াবহ হামলা প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে একটি স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বারবার অবমূল্যায়ন এবং রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে বিভক্তি তৈরির জন্য নেতানিয়াহুকে দায়ী করা হয়েছে। স্বাধীন বেসামরিক তদন্ত কমিশন জানিয়েছে, নেতানিয়াহুর পাশাপাশি পুরো সরকারই তাদের প্রধান দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। একই সাথে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ, শিনবেট ও অন্যান্য সংস্থাগুলিও দেশের নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ। রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে দূরত্বের ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া মারাত্মক প্রভাব পড়েছে। একই সাথে হামাসকে আর্থিক সহায়তা প্রদান করে এবং তাদের প্রতি আক্রমণাত্মক অবস্থা গ্রহণ না করাতেও সংকট আরও ঘনীভূত হচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার ইরানের আছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার পর্তুগালের রাজধানী লিসবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আরাগচি বলেন, এই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি ইরানের সিদ্ধান্তের প্রভাব ফেলবে, তাই সব পরিস্থিতি বিবেচনায় নিচ্ছে তেহরান। এ সময় লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান তিনি। যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় কার্যকর হয় যুদ্ধবিরতির বিষয়ে আরাগচি বলেন, এটি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতেও সহায়ক হবে কিনা তা নির্ভর করবে তেল আবিবের আচরণের উপর। এরপরও এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী শান্তির পথ খুলে দেবে বলেও আশা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত 26 অক্টোবর ইরানের কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানীতে বিক্ষোভের ঘটনায় 3 দিনে প্রায় 1000 বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিক্ষোভকারীরা রাজধানীতে প্রবেশ করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। এদিকে ইসলামাবাদে ব্যাপক দমনপীড়ন এবং ধরপাকড়ের পরেও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দেশব্যাপী তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। বুধবার এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন দলটির অন্যতম নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুর। পিটিআই সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আইনের শ্রেষ্ঠত্ব ও গণতন্ত্রের পক্ষে কাজ করছে বলেও দাবি করেন তিনি। গান্ধারপুর বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর সহিংসতা চালানো হয়েছে, তাদের উপর গুলিবর্ষণ করা হয়েছে। তাই দলের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে মিয়ানমারের সামরিক শাসক মিন অং লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটর করিম খান। করিম খান বলেন, এই অপরাধগুলো মিয়ানমার ও আংশিকভাবে বাংলাদেশে সংগঠিত হয়েছে।
মিন অং লাইং রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন ও দেশান্তরিত করার দায় অপরাধী। রোহিঙ্গা জনগোষ্ঠীর দৃঢ়তা এবং তাদের আইনের প্রতি আস্থার প্রতীক হিসেবে আইসিসি কাজ করে যাচ্ছে, কারণ 10 লাখের বেশি রোহিঙ্গা সামরিক অভিযানে বাস্তুচ্যুত হয়েছে। আইসিসি বিচারকরা এখন এই আবেদনটি পর্যালোচনা করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা তা নির্ধারণ করবেন। রাশিয়া বর্তমানে ইউক্রেন থেকে 1999 সালে গ্যাসের ঋণ পরিশোধের অংশ হিসেবে পাওয়া অন্তত 6টি Tu-160 বোমারু বিমান হামলায় ব্যবহার করেছে বলে একটি তদন্তে উঠে এসেছে। রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি পরিচালিত এক অনুসন্ধান বলছে, সোভিয়েত যুগে নির্মিত এই সুপারসনিক বোমারু বিমানগুলো ইউক্রেনের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত হচ্ছে। তদন্তে বিমানের পুরনো সিরিয়াল নম্বরগুলো আর্কাইভ এবং অ্যাভিয়েশন রেজিস্ট্রির তথ্যের সঙ্গে মিলিয়ে শনাক্ত করা হয়েছে। 1999 সালে ইউক্রেন 8টি Tu-160 বোমারু বিমান, 3টি Tu-95MS বোমারু বিমান এবং 575টি Kh-55 ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। এসব অস্ত্রের বিনিময়ে $275 মিলিয়ন গ্যাস ঋণ মওকুফ করা হয়, যা এসব সামরিক সরঞ্জামের প্রকৃত মূল্যের মাত্র 10%। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানায়, রাশিয়ার একটি বিশেষ বিমান ইউনিট এসব বোমারু বিমান পরিচালনা করেছে। কাজাখস্তানে 2 দিনের সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার তিনি কাজাখস্তানে পা রাখেন, রাশিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে। মধ্য এশিয়ার দেশটির সঙ্গে সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে পুতিনের সফর করেছেন বলে ধারণা করা হচ্ছে। এই 2 দিনের সফরে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভের সঙ্গে বৈঠক করবেন পুতিন। এছাড়া কাজাখস্তানের রাজধানী আস্তানায় মস্কো নেতৃত্বাধীন সিএসটি ও নিরাপত্তা জোটের একটি বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। এর আগে গত জুনে তিনি ভিয়েতনাম সফর করেছেন। বিশ্বের অন্যতম কঠোর ধূমপান বিরোধী আইন প্রণয়নের পক্ষে ভোট দিয়েছেন যুক্তরাজ্যের আইন প্রণেতারা। ধূমপান ও সিগারেট ব্যবহার নিরুৎসাহিত করতে এবং শিশু কিশোরদের মধ্যে এর প্রতি আকর্ষণ কমানোর লক্ষ্যে প্রস্তাবিত বিলটি গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হয়। টোবাকো অ্যান্ড ভ্যাপস বিল নামে প্রস্তাবনায় বলা হয়েছে, 2024 সালে প্রায় 15 বছর বা তার কম বয়সী যারা তারা কখনোই সিগারেট কিনতে পারবেন না। এই বিলের পক্ষে হাউস অব কমন্সে মোট 415 জন আইন প্রণেতা ভোট দিয়েছেন, বিপক্ষে ছিলেন মাত্র 47 জন। বিল অনুযায়ী সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ করা, ভেন্ডিং মেশিন থেকে এর বিক্রি বন্ধ করা এবং শিশু কিশোরদের আকৃষ্ট করতে হয় এমন বাবল গাম প্যাকেজিং সীমিত করার পরিকল্পনা রয়েছে। শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের কারণে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশটির একটি খামারের ট্রাক্টরে করে স্কুল থেকে ফেরার পথে বন্যার পানিতে ভেসে 6 শিশুসহ 8 জন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে শ্রীলঙ্কায় গেল 2 দিন ধরে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে 17টি জেলায় বাড়িঘর, মাঠ ও রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ দেশটির চা উৎপাদিত পাহাড়ি এলাকায় ট্রেন পরিষেবা স্থগিত ঘোষণা করেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলের বাদুল্লার পাহাড়ি অঞ্চলে একটি ইটের দেওয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। ডিএমসির তথ্য অনুযায়ী ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে দেশটির 59,629টি পরিবার এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন।